দেশের বাইরে যে বন্ধুরা আছেন, আজকের এই ভিডিওটি আপলোডের মেইন উদ্দেশ্য হলো আমার বন্ধু মিল্টনকে উদ্দেশ্য করে। যেটা হলো ও কিটোজেনিক ডায়েট সম্পর্কে আমার ওপিনিয়ন চেয়েছে। আসলে আমি এখানে বরগুনা হাসপাতালে কাজ করছি প্রায় 1 বছর। এখানে যে সমস্ত রোগী নিয়ে কাজ করা হয় তার মধ্যে আসলে তাদের যে সিম্পল ডিজিজ সেগুলো নিয়ে হিমশিম খেতে হয়। সেখানে ডায়েট নিয়ে আসলে কখনো চিন্তা করা, ডায়েটের অ্যাডভাইস দেওয়া, এটা একটু আকাশ কুসুম কল্পনা। তারপরেও যাই হোক, আগের থেকেই যেটুকু জানতাম আর কিছু হয়তো নলেজ গ্যাদার করে যা জেনেছি তাই হয়তো আজকে এই ভিডিওর মাধ্যমে হয়তো মিল্টনকে আমি জানানোর চেষ্টা করব। তার আগে পরিচয় করে দিই, আমি আসলে থাকি কোথায়। আমার বিল্ডিং হলো এটা, এখানেই থাকি। দেখতেই পাচ্ছেন কি অবস্থা খারাপ। তারপরে দূরে দেখা যাচ্ছে ওইটা এটা হলো আমার হাসপাতালের বর্তমান কর্মস্থল, নতুন 5-7 তলা কনস্ট্রাকটিং বিল্ডিং, এটা 250 বেডের। আর এই পাশে ডরমেটরি, এটাতে হয়তো শিক্ষরে এটা থাকা হবে। এটা মানসম্মত, যখন থাকা হবে তখন মনে হবে যে এটা একটা কমফোর্টেবল জায়গা। যাই হোক, এখন মেইন প্রসঙ্গে চলে আসি, যেটা হলো কিটোজেনিক ডায়েট কি। কিটোজেনিক ডায়েট হলো এমন একটা ডায়েট যে ডায়েটের মধ্যে আমরা জানি আমরা যে খাবার খাই তার মেইন সোর্সই হলো যে কার্বোহাইড্রেট, এবং কার্বোহাইড্রেটের যে আলটিমেটলি সিম্পল কার্বোহাইড্রেট হলো গ্লুকোজ। এটা বডিতে যে এনার্জি সোর্স এটিপি তৈরি করে, যা দিয়ে বডি মেকানিজমে সব কিছু হয়ে থাকে। কিন্তু কিটোজেনিক ডায়েটের মেইন সোর্স হলো ফ্যাট। এটা লিভারে যে আমাদের ফ্যাটি অ্যাসিড তৈরি হয় এবং সেখান থেকে অন্যান্য কিটোন বডি তৈরি হয়। এই কিটোন বডি আমাদের সোর্স হিসাবে, এনার্জি সোর্স হিসাবে কাজ করা হয়। এই কিটোজেনিক ডায়েটের কম্পোজিশনের মধ্যে 5%-এর মতো কার্বোহাইড্রেট থাকে এবং 0-5%, এবং ম্যাক্সিমাম থাকে ফ্যাট, যেটা হলো 75%, এবং 20% প্রোটিন। কিটোজেনিক ডায়েট আসলে ইতিহাস কি? এই ইতিহাস হলো যে কিটোজেনিক ডায়েট প্রথম শুরু হচ্ছে 1920 সালে, যখন প্রথম রিফ্র্যাক্টরি এপিলেপসি ট্রিটমেন্ট দিয়ে শুরু করা হয়েছিল। বাচ্চাদের রিফ্র্যাক্টরি, তখন অ্যান্টিকনসুমেটিভ ড্রাগ ছিল না, তখন এই রিফ্র্যাক্টরি এপিলেপসি কন্ট্রোলের জন্য এই কিটোজেনিক ডায়েট ইউজ করা হতো। এবং এই কিটোন বডিগুলো ব্রেনে যেয়ে তখন অনেকটা আননোন মেকানিজমই বলে যে গাবা রিলিজ বেশি বাড়িয়ে দেয় এবং অন্যান্য আদার মেকানিজমে এক্সক্রিটরি নিউরনগুলো কমিয়ে দেয়, যার ফলে এই কনভালশনগুলো কন্ট্রোল হয়। এবং সেই থেকেই এটা শুরু, এবং পরবর্তী 10 বছর ভালোই এটার ইউজ হচ্ছিল। কিন্তু দেখা গেল যে যখন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ তৈরি হলো তখন এটার ইউজ কমে গেল। কিন্তু লাস্ট 1990 সালের দিকে যখন আর একটা জিমি হ্যান্ডারসন বা এই টাইপের একজন নামের একজন হলিউডের প্রখ্যাত অভিনেতা ছিলেন, তার বাচ্চাকে যখন এই ডায়েট দিয়ে চিকিৎসা করা হলো এবং সে রিকভারি হলো, তারপর এটা মিডিয়াতে আসলো, এটা নিয়ে শর্ট ফিল্ম হলো, তখন সবাই জানলো এবং সায়েন্টিফিক রিসার্চ তখন থেকেই শুরু হয়েছে কিটোজেনিক ডায়েটের ব্যাপারে। কিন্তু আমরা কিটোজেনিক ডায়েট এখন শুধু আর ইপিলেপটিক ট্রিটমেন্ট বা নিউরোলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রেই না, কিটোজেনিক ডায়েটের ইউজ এখন হয়ে যাচ্ছে মেটাবলিক ডিজিজগুলোতে, ইভেন ওয়েট লসের ক্ষেত্রে এটা একটা ভালো কনসেপ্ট। এখন মেইন প্রসঙ্গ হলে কীভাবে আসলে কিটোজেনিক ডায়েট ওয়েট লস কমায়। কিটোজেনিক ডায়েট ইনিশিয়ালি, যেহেতু কিটোন বডি ইজ এ এনার্জি সোর্স, নো গ্লুকোজ ইন দ্য বডি, দ্যাটস ওয়াই আমাদের বডি ফ্যাট ব্রেকডাউন হয়, অ্যান্ড এই ব্রেকডাউন ফ্যাট আমাদের কিটোন বডি তৈরি করে, যেটা ব্রেনে যে আরও কিছু নিউরোজেনিক নিউরাল হরমোন, যেগুলো আমরা লেপটিন রিলিজ করে, যা স্যাটিসফ্যাকশনকে স্টিমুলেট করে, যার কারণে খাবার প্রবণতা কমায়। এবং কার্বোহাইড্রেট, যেটা মেইন ওয়েট গেইনের টেন্ডেন্সি থাকে, যে ক্যালোরি যে ওয়েট যে কম্পোনেন্ট দ্বারা সেটা থাকে না। তো এই কয়েকটা মেইন মেকানিজমে আসলে ওয়েট কমায়। কিটোজেনিক ডায়েট আসলে আমরা কখন ইউজ করবো? কিটোজেনিক ডায়েট যদি ওয়েট লসের ক্ষেত্রে আমরা ইউজ করি, সাধারণত ইনিশিয়াল ওয়েট লস 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ইউজ করা যায়। তারপরে লং টাইম ইউজ না করাই ভালো, কিছু সাইড ইফেক্ট আছে। সো সাইড ইফেক্ট যদি বলি, ইনিশিয়ালি অনেক যেটা হয়তো নশিয়া, ভমিটিং, মাসেল ক্র্যাম্প, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, এগুলো হতে পারে। লং টাইম ডিসকমফোর্টের মধ্যে কমপ্লিকেশনের মধ্যে রেনাল স্টোন, হাইপার ক্যালসিউরিয়া, অ্যান্ড অস্টিওমেলাসিয়া, অস্টিওপোরোসিস, অ্যান্ড নিউরোলজিক্যাল কিছু প্রবলেম হতে পারে। এই জন্য ইট ইজ আইডিয়াল ফর শর্ট টাইম ওয়েট লস অ্যান্ড নট ফর লং টাইম ইউজ। অ্যান্ড ফর ওয়েট মেনটেন্যান্স আমাদের কনভেনশনাল যে লো ক্যালোরি ব্যালেন্স ডায়েট আছে সেটা বেটার। তাহলে এটা আমরা কেন লো ক্যালোরি ব্যালেন্স ডায়েট আমরা যেটা ইউজ করি সেটা না ইউজ করে কিটোজেনিক ডায়েট কেন ইউজ করবো ওয়েট লসের জন্য? আসলে গবেষণা করে দেখা গেছে যে যদি 2 গ্রুপের পিপল, একজনকে কিটোজেনিক ডায়েট এবং
একজনকে যদি লো ক্যালোরি ব্যালেন্স ডায়েট দেওয়া হয় তাহলে সেম এনভায়রনমেন্টে সেম এক্সারসাইজে সেম বিহেভিয়ারাল অ্যাডিয়ারেন্সের জন্য যদি থাকে তাহলে 6 মাস পরে দেখা যায় যে ওয়েট কমে কিটোজেনিক ডায়েটে, তা অনেকটা 2 থেকে 3 গুণ দেন লো ক্যালোরি ব্যালেন্স ডায়েট। তো এই জন্য এটাকে প্রেফার করা হয়। এখন কথা হলো কিটোজেনিক ডায়েটের প্যাটার্ন কী? কিটোজেনিক ডায়েটের প্যাটার্ন আমাদের বাংলাদেশি বা এই সাবকন্টিনেন্টে যে আমরা খাবার খাই তাদের জন্য কিটোজেনিক ডায়েট আসলে অ্যাডজাস্ট করা বা সেগুলো দিয়ে খাবার মেনু তৈরি করা ইজ ডিফিকাল্ট। কারণ তাতে দেখা যায় কিটোজেনিক ডায়েটে 3 বেলায় মাংস, মাছ, ডিম এগুলোর উপরেই থাকতে হয়। আমরা মেইন বাল্ক অফ ডায়েট কার্বোহাইড্রেট এখানে নাই বললেই চলে। ইভেন সুগারি ফ্রুটসও খাওয়া যায় না। যে ফ্রুটসগুলো খাওয়া যায় তাও খুব লিমিটেড। আর ভেজিটেবলসের ক্ষেত্রেও মাটির নিচে ভেজিটেবলগুলো খাওয়া যায় না। তো টোটাল ডায়েট প্ল্যানটা হয়তো মিল্টনই এটা আরও ভালো করে দিতে পারবে, ও কীভাবে এটা তৈরি করেছে। এখন আমরা আসি ডায়াবেটিস বা এন্ডোক্রাইন ডিজিজের মধ্যে পিসিএস অ্যান্ড ডায়াবেটিস এটা খুব ভালো ইউজ করি, এবং অ্যাথেরোস্ক্লেরোসিস ও যেটা বলেছে রিভার্স করে কিনা, আসলে যে কোনো ওয়েট রিডাকশন 5 to 7% হলেই ডিসলিপিডিমিয়া কমে যায়, সো কার্ডিওভাস্কুলার ইভেন্ট কমে যায়। সেক্ষেত্রে ইন এ সেন্স ইনডাইরেক্টলি বলা যায় ইট ইজ রিভার্স দ্য করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যান্ড ডায়াবেটিসের ক্ষেত্রে বলে যে এটা রিভার্স করতে পারে, যে কারণ এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং গ্লুকোজ লেভেল কমায়। সো দেন দ্য আদার লো ক্যালোরি ডায়েট। অ্যান্ড আমরা যদি লো ক্যালোরি ডায়েট আসলে কাদেরকে তাহলে ইন্ডিকেশন ইউজ করবো, এটা নিউরোলজিক্যাল, অটিজম, পার্কিনসনিজম অ্যান্ড যেটা কমন এপিলেপসিতে যেটা ইউজ করা হয়, ইভেন ব্রেন টিউমার, লো গ্রেড ব্রেন টিউমার ইউজ করা যায়। কাদেরকে দেওয়া যাবে না, যাদের লিভার ফাংশন ইম্পেয়ার আছেন এবং কিডনি ফাংশন, রেনাল স্টোন আছেন এবং মেটাবলিক ডিসঅর্ডার, ফসফোফ্রুক্টোকাইনেজ ডেফিসিয়েন্সি অ্যান্ড আদার মেটাবলিক মাসল ডিসঅর্ডার, তাদেরকে দেওয়া যাবে না। এছাড়া ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন ডিসঅর্ডার যেগুলোতে আছে মেটাবলিক, সেগুলোতে দেওয়া যাবে না। এখন যেটা হলো আমরা কখন আসলে উইথড্র করব মেটাবলিক, যদি কিটোজেনিক ডায়েট আমরা উইথড্র করার সময় হলো আসলে 6 মাস থেকে 1 বছর পরে, এগুলো কন্টিনিউ না করাই ভালো। এবং সেক্ষেত্রে আমরা উইথড্র করার সময় র্যাব যে উইথড্র করবো না, স্লোলি উইথড্র করবো, কেন মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার একটা চান্স থাকে। এবং যখন আমরা কিটোজেনিক ডায়েট খাবো কিছু মনিটরিংয়ের ব্যাপার আছে, আমাদের লিপিড প্রোফাইল, কিডনি, লিভার অ্যান্ড ক্যালসিয়াম, আদার ইলেকট্রোলাইট এগুলো মনিটর করতে হবে। এবং কিটোজেনিক ডায়েট যখন আমরা ইউজ করবো তখন আমাদের কিছু সাপ্লিমেন্ট দিতে হবে, বিশেষ করে ক্যালসিয়াম, মিনারেলস, প্রচুর পানি খেতে হবে এবং সেলেনিয়াম এগুলো দিতে হবে। সো মাল্টিভিটামিন শুড বি অ্যাডেড অ্যান্ড ওমিপ্রাজল খেতে হবে, কারণ খুব অ্যাসিডিটি করতে পারে। সো ফাইনালি আমি যেটা বলতে চাই, কিটোজেনিক ডায়েট ফর শর্ট টাইম ওয়েট লসের জন্য ইজ বেটার। কারণ যে কোনো ওয়েট লসের জন্য 3টা জিনিস মেনে খুব ইম্পর্ট্যান্ট। একটা হলো ডায়েট, এক্সারসাইজ, আর হলো বিহেভিয়ারাল চেঞ্জেস। সো ডায়েট এক্সারসাইজ করবো, কিন্তু বিহেভিয়ারাল চেঞ্জটা হলো আমার ফুডের যেটা আমরা অভ্যস্ত এদেশে যা ইজিলি অ্যাভেলেবল, সেগুলো দিয়ে ডায়েট চার্ট না করলে আসলে লং টাইম কন্টিনিউ করা যায় না। তো শর্ট টাইম ওয়েট রিডাকশনের জন্য এটা খুব ভালো, বিশেষ করে যারা বডি বিল্ডার বা যারা সিনেমায় অভিনয় করেন ওয়েট লস করার জন্য, তাদের জন্য খুবই ভালো। এবং আমরা যারা বেশি ডায়াবেটিস, ওবিসিটি আছে তাদের জন্য আরও ভালো। সো শর্ট টাইমের জন্য এবং লং টাইমের জন্য আমরা আসলে লো ক্যালোরি ব্যালেন্স ডায়েটে প্রেফার করবো, যেটা লং টাইম কন্টিনিউ করা যাবে এবং প্ল্যাটেবল। সো আজকে এই পর্যন্তই। যদি আরও কিছু বাদ থাকে হয়তো পরবর্তীতে কেউ কোশ্চেন করলে আমি হয়তো জানিয়ে দিতে পারবো। আর খোদা হাফেজ। আমার জন্য দোয়া করবেন যাতে এই বরগুনা, মানে যারা বড়গুনা করে এখানকার অফিসারদের মধ্যে সেরকম একটা পেন্ডেন্টি আছে, তাদেরকে এখানে পাঠায়। আমি হয়তো সেরকম কিছু করছি কিনা জানি না, তবে খুব শীঘ্রই হয়তো আবার লোকাল লাইফে ফিরে আসতে পারি। এই শুভকামনায় খোদা হাফেজ।